ব্যোমকেশ আজকে সকালেই ঘুম থেকে উঠে গিয়েছিল। আমি যখন ঘুম থেকে উঠে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালাম, তখন দেখি ব্যোমকেশের টেবিলের সামনে একটা চায়ের কাপ রয়েছে। তার মানে তার ততক্ষণে চা খাওয়া হয়ে গেছে। কিন্তু ব্যোমকেশ আজকাল এত সকালে ওঠে না। তার ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়। তার মানে কোনো একটা কাজ রয়েছে, এমন কিছু একটা যার জন্য সকাল সকাল উঠতে হয়েছে। তাই আমিও হাই তুলতে তুলতে ব্যোমকেশের ঘরে ঢুকে বললাম, কি ব্যাপার আজ এত সকাল সকাল? ব্যোমকেশের সামনে ধরা আজকের খবরের কাগজটা, সেটার দিক থেকে মুখ না তুলেই বলল, এক ভদ্রলোক আসছেন। সকালে তিনি টেলিফোন করেছিলেন। আমার বাড়িতে আসবেন বলে আমার বাড়ির ঠিকানাটা ভালোভাবে জেনে নিচ্ছিলেন। বোধহয় কোনো একটা কেস হাতে আসতে চলেছে। কিন্তু ব্যোমকেশ, ওই যে দাসবাবু সেদিন যে কেসটা তোমার কাছে নিয়ে এলো, ওই যে চুরির ব্যাপারটা, শহরের একটা দামি সোনার দোকান থেকে একটা দামি হার চুরি হয়ে গেছে, সেটা কি তাহলে সমাধান হয়ে গেছে? তদন্তটা একদম শেষের দিকে অজিত। আশা করছি 2-1 দিনের মধ্যে চোর কে সেটাও খুঁজে বার করতে পারবো। তবে কেসটা একরকম শেষ হয়ে এসেছে বলতে পারো। সামান্য একটা কাজ, ওটা হলেই হয়ে যাবে। তাই এ সময় নতুন কোনো কেস হাতে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি চেয়ারে বসতে বসতে বললাম, তা তোমার আপত্তি নেই যখন, তাহলে আমারও আর আপত্তি করার কিছুই থাকে না। কখন আসবেন ভদ্রলোক? এই কিছুক্ষণের মধ্যেই চলে আসার কথা। বরাহনগরের কাছাকাছি কোথাও একটা তিনি থাকেন, অন্তত আমায় তো সেটাই বললেন। তার কোনো একটা অদ্ভুত কেসের ব্যাপারে আমায় তদন্ত করতে হবে, কিন্তু টেলিফোনে কেসের ব্যাপারে কিছুই বললেন না। সবটাই সামনে এসে বললেন। এই ব্যাপারটা আমি অনেকের মধ্যেই দেখেছি। তোমাকে টেলিফোনে কোনো কিছুই খুলে বলতে চান না, মনে করেন টেলিফোনে কথা বললেই হয়তো সেটা অন্য কেউ শুনে ফেলবে। তোমার কথা ঠিক অজিত, তবে টেলিফোনে কোনো কিছু বললে যে অন্য কেউ শুনে ফেলবেন না, সেটা কিন্তু সঠিক কথা নয়। মাঝে মাঝে ক্রস কানেকশনের জন্য একজনের লাইন অন্যজনের কাছে চলে যেতে পারে, আর সেক্ষেত্রে দুজনেরই সমস্যা। এতে সমস্যার কি আছে? সামান্য কিছুক্ষণের মধ্যেই তো বোঝা যাবে যে অন্য কেউ কথা বলছে, তাহলে আর সমস্যা থাকার তো কথা নয়। মনে করো তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমায় দেওয়ার জন্য টেলিফোন করেছো, আর সেই টেলিফোনটা চলে গেল অন্য কারোর কাছে। তুমি আমার সমস্ত কথাই তাকে বলে দিলে। এবার হতেই পারে কাকতালীয়ভাবে সে প্রতিপক্ষের কোনো লোক, তাহলে সে সমস্তটাই জেনে গেল। সেক্ষেত্রে কি সমস্যা দেখা দেবে না? কিন্তু এই পুরো ব্যাপারটার জন্য বেশ বড় রকমের একটা কাকতালীয় ব্যাপার হতে হবে। আসলে যার বিষয়ে কথা বলছি তার বিষয় তোমায় বলতে গিয়ে তার কাছে টেলিফোন চলে যাওয়াটা খুব সহজ কথা নয়। সচরাচর এটা হতে দেখা যায় না। হতে দেখা যায় না বলে যে হবেই না তেমন তো কোনো নিশ্চয়তা নেই অজিত, তাই না? তোমার এই কথাটায় আমার অনেক দিন আগের একটা কেসের কথা মনে পড়ে গেল। সেই কেসও কিন্তু এমনই একটা বড় রকমের কাকতালীয় ব্যাপার ঘটেছিল, আর তার জন্যই কেসটা সম্পূর্ণ একটা অন্য মোড় নিয়েছিল। এই ব্যোমকেশ, ব্যোমকেশ, আমি বুঝতে পারছি তুমি অনেক দিন আগের কোনো একটা কেসের গল্প শোনাতে শুরু করবে। একটু অপেক্ষা করো, হাত মুখ ধুয়ে আসি আর বৌঠানকে চায়ের জন্য বলে আসি। সকালে চা না খেলে দিনটা ভালোভাবে শুরু হয় না। ব্যোমকেশ অদ্ভুতভাবে হেসে উঠল, তারপর বলল, সেই গেছে, কিন্তু এমনই একটা চায়ের ব্যাপারও রয়েছে, আর ওই চায়ের ব্যাপারটার জন্যেই কিন্তু কেসটা সামান্য কঠিন হয়ে গিয়েছিল। তা যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, সত্যকে চায়ের জন্য বলে এসো, তারপরে না হয় সমস্ত কিছু বলছি। ব্যোমকেশের কথায় আমি তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। তারপর হাত মুখ ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে বৌঠানকে বললাম, বৌঠান, তাড়াতাড়ি 2 কাপ চা পাঠিয়ে দাও। ব্যোমকেশ অনেক দিন আগের একটা কেসের ব্যাপারে বলবে চা খেতে খেতে, সেটা শুনতে ভালোই লাগবে মনে হয়। আর তোমার হাতে চা না খেলে যে সকালটা শুরু হয় না, তা তো তুমি জানোই। থাক থাক হয়েছে, ঠাকুরপো তুমি যাও, আমি এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। তবে আমি না যাওয়ার আগে যেন গল্প শুরু না হয়। আজ একটু দেরি করে রান্না করব। পুটিরাম বাজারে গেছে, ততক্ষণ না হয় গল্পটা শুনে নি।
ও হ্যাঁ ঠাকুরপো, সকালের দিকে কে যেন একজন ফোন করেছিলেন, সে ব্যাপারে তোমায় কিছু বলেছে? হ্যাঁ, বললো সেই ভদ্রলোক নাকি কোনো একটা সমস্যায় রয়েছে আর তার জন্য ব্যোমকেশের কাছে আসতে চাইছে। ভদ্রলোকের বাড়ি বরানগরের কাছাকাছি কোথাও একটা। আমি ব্যোমকেশের ঘরে গেলাম, তাড়াতাড়ি চা নিয়ে এসো বৌঠান। আমি যখন ব্যোমকেশের ঘরে এসে ঢুকলাম তখন দেখি ব্যোমকেশ মাথার পেছনে দুটো হাত রেখে শরীরটা ইজি চেয়ারে এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে। মনে হলো যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে। আমি আর কোনো কথা বললাম না, তার পাশের চেয়ারের উপরে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে বৌঠান চা নিয়ে ঘরে ঢুকলো। তবে চা কিন্তু 2 কাপ নয়, 3 কাপ। বৌঠান যে চা খেতে খেতে গল্পের আমেজ নেবে সেটা বুঝতে পারলাম, তাই একটু গুছিয়ে নিয়ে বললাম, ব্যোমকেশ, চা চলে এসেছে, এবার শুরু করো তোমার সেই কেসের ব্যাপারটা। ব্যোমকেশ চায়ের কাপে একবার চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বলতে শুরু করলো। যে সময়ের কথা বলছি তখনও তোমার সাথে আমার পরিচয় হয়নি অজিত। তোমার সাথে পরিচয়ের মাত্র কয়েক মাস আগের কথা। তখন রাখাল এখানকার থানার দায়িত্বে ছিলেন। রাখাল ছেলেটা বেশ ভালো, তিনি যেমন করিচকর্মা তেমনই বুদ্ধিমান। তবে মাঝে মাঝে তার সাথে কিন্তু তদন্তের ব্যাপারে আমার মতবিরোধ হতো। তবে তা নিয়ে সে কখনোই রাগ কিংবা আমার সাথে খারাপ ব্যবহার করতো না। সে সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে চাইতো। এমনকি কেসের শেষে যখন দেখা যেত আমার ধারণাই সঠিক, তখন কিন্তু সে আমায় ভালো কথাই বলতো, আমার বুদ্ধিমত্তার তারিফ করত। সেই রাখাল একদিন সকালে আমার বাড়িতে এসে উপস্থিত। পুটিরাম তাকে ভালোভাবেই চিনত, তাই রাখাল এলে পুটিরাম তাকে আর আটকাতো না। রাখাল সোজা আমার ঘরে এসে ঢুকলো। তাকে দেখে আমি বললাম, কি ব্যাপার, আজ সকাল সকাল সশরীরে আমার গৃহে তোমার আগমন? তোমার হেতু কি? খুন না চুরি না রাহাজানি? রাখালের সাথে আমি মাঝে মাঝে এটা ওটা নিয়ে মজা করতাম। রাখাল আর আমি মজায় সব সময়ের সঙ্গী, কিন্তু আজ আমার কথা শুনে তার মুখে কিন্তু একটুও হাসি ফুটল না। দেখলাম তার মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। সামনের চেয়ারে বসার একটু পরেই পুটিরাম আমাদের জন্য চা নিয়ে এলো। রাখাল চায়ের কাপে চুমুক না দিয়ে সামনের টেবিলের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, ব্যোমকেশদা, একটা অদ্ভুত সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। এই সমস্যায় কিন্তু তোমায় তদন্ত করতেই হবে। আরে আগে একটু ভালোভাবে বসো, চা খাও, তারপর না হয় ওই সমস্ত কথা বলো। চা কি খাবো ব্যোমকেশদা? প্রায় 3 দিন এই কেসটা নিয়ে এমনভাবে জড়িয়ে রয়েছি, কি বলবো। উপর মহল থেকে চাপ আসছে, তাছাড়া যে বাড়িতে সমস্যাটা হয়েছে তারাও বারবার টেলিফোন করছে। কি করব কিছুই বুঝতে পারছি না। আহা, অত ভাবছো কেন? চা খাও, চা খাও। চা খেতে খেতে আমার সবটা খুলে বলো। মনে তো হচ্ছে খুন। হ্যাঁ ব্যোমকেশদা, একটা খুন হয়েছে। তবে মৃতদেহর পাশে খুনের অস্ত্র পাওয়া যায়নি, পরিবর্তে পাওয়া গেছে একটা ছোট পুতুল। এ কথাতেই আমি একটু অবাক হলাম। রাখালের দিকে তাকিয়ে অবাক গলাতেই প্রশ্ন করলাম, পুতুল মৃতদেহের পাশে? মার্ডারের জায়গায় পুতুল রয়েছে? হ্যাঁ ব্যোমকেশদা, আর তাছাড়া ওই পুতুলটার গায়ে রক্ত লেগেছিল। তবে ডাক্তারের অনুমান করছে মৃতদেহর রক্তটাই ওই পুতুলের গায়ে লাগানো হয়েছে। মৃত্যুটা কিভাবে হয়েছে? খুনি মৃতদেহের শরীরে ছুরি দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করেছে। গলার নলি কেটেছে, এমনকি হাতে আর পায়ের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে, এবং হাতের একটি আঙুলও কেটে নিয়েছে। বলো কি? তাহলে তো খুনি অনেকটা সময় পেয়েছিল। আচ্ছা, খুনটা কখন হয়েছে? কোনো না কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে রাখাল। না হলে অকারণে খুনি পুতুলটা ওখানে রাখবে, তারপর পুতুলের গায়ে রক্ত মাখাবে, এমনটা তো হতে পারে না। অনুমান করা যাচ্ছে খুনটা হয়েছে বেশ রাতের দিকে। তবে সেদিন বাড়িতে আর কেউ ছিল না। কোনো একটা কারণে বাড়ি থেকে সবাই শহরের বাইরে গিয়েছিল। তাদের ফেরার কথা ছিল 2 দিন পরে, কিন্তু সেদিন সকালে বাড়ির কাজের লোকটি ওভাবে মৃতদেহ দেখতে পেয়ে না ভয়ে পুলিশে খবর দেয়। আর তারপর আমরা সেখানে যাই। তাদের পরিবারের লোকজনকে ডেকে আনা হয়, কিন্তু এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। আর ব্যোমকেশদা, ওই পুতুলটাই ওখানে এলোই বা কী করে, সেটাও আমরা ধরতে পারছি না।
একটা পুতুল মৃতদেহের কাছে রাখার কারণও বা কি হতে পারে? যদি কোনো কারণ থেকেও থাকে, তাহলে সেটা আমি বুঝতে পারছি না। পরিবারের লোকজনদের কাছ থেকে কোনো কিছু জানতে পেরেছো? মানে ভদ্রলোকের কোনো শত্রু ছিল কিনা, এমনটা কেউ করতে পারে কিনা বলে তারা জানিয়েছে? না ব্যোমকেশদা, পরিবারের কাছ থেকে তেমন কিছু জানতে পারা যায়নি। আর কে এমনটা করতে পারে সেটারও ধারণা তারা করতে পারছে না। খুনি বাড়ির ওপরে নজর রেখেছিল রাখাল, আর সেই কারণে বাড়িতে যখন কেউ ছিল না ঠিক সেই সময় লোকটা কাজ করেছে। আচ্ছা, কাজের লোক মৃতদেহ প্রথম দেখেছিল বলছো, সে কি বলছে? কাজের লোকটি বলছে সকালে সে বাড়িতে যখন আসে তখন দেখতে পায় দরজা খোলা রয়েছে, অর্থাৎ বাইরে থেকে ভেজানো। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখতে পায় নিচে যে বসার ঘরের মতো জায়গা করা আছে, সেখানে মৃতদেহটি পড়ে রয়েছে। ঘরের ভেতরে মৃতদেহ পড়ে রয়েছে, তার মানে ভদ্রলোক ঘরের ভেতর পর্যন্ত খুনিকে আসতে দিয়েছিল। কিন্তু এত রাতে খুনিকে ঘরের ভেতর পর্যন্ত আসতে দিলেন কেন, সেটাই একটা বড় প্রশ্ন। আমার কিন্তু একটা অনুমান হচ্ছে ব্যোমকেশদা। আমার মনে হচ্ছে খুনি ভদ্রলোককে চিনত, আর সেই সুযোগেই রাতের বেলা তার বাড়িতে নিয়ে এসেছিল, তারপরেই খুনটা হয়েছে। সেক্ষেত্রে তো পরিবারের কেউ তার কথা বলতো, অন্তত সন্দেহ করে এমন কিছু একটা দেখতো। রাখাল, অকারণে তো কেউ খুন করবে না। যদি কারণ থাকতো তাহলে পরিবারের লোক সেটা জানতো। আচ্ছা, তোমরা যখন সকালে যাও তখন গিয়ে ঠিক কি কি দেখেছিলে একটু বলো তো। কারণ মৃতদেহ দেখার সৌভাগ্যটা তো তোমার হয়েছে, আমার নয়। তাই তোমার কাছ থেকে বিবরণটা জানতে চাইছি, যদি কিছু সাহায্য হয়। আমার কথা শুনে রাখাল সেদিন সকালে গিয়ে যা যা দেখেছিল তার সমস্ত কিছু বিবরণ দিতে শুরু করলো। রাখালের কথায় তারা যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন আশেপাশে বেশ কিছু লোকজন জমা হয়েছে, এমনকি ঘরের ভেতরেও কয়েকজন লোক রয়েছে। তাই খুনির পায়ের ছাপ পাওয়াটা সহজ কথা নয়। মৃতদেহ পড়ে রয়েছে একতলায়, আর বসার ঘরের মতো জায়গাটায় চেয়ার থেকে সামান্য দূরে টেবিলের ওপরে রাখা রয়েছে দুটো চায়ের কাপ। তাছাড়া বাদ বাকি ঘরের অবস্থা যেমন ছিল তেমনই রয়েছে, কোথাও কোনো পরিবর্তন নেই। এমনকি কিছু চুরি হয়েছে বলেও মনে হচ্ছে না। অন্য কোনো ঘরে কেউ ঢোকেনি, তাই সেখানে ভালো করে পরীক্ষা করেও রাখাল কিন্তু কোনো পায়ের ছাপ দেখতে পায় না। যে কোটা পায়ের ছাপ রয়েছে সমস্তটাই যে ভদ্রলোক মারা গেছেন তারই পায়ের ছাপ, অর্থাৎ খুনি কোনো ঘরে যায়নি, একমাত্র বসার ঘরে এসে খুনটা করে তারপর চলে গেছে। কিন্তু এখানে সমস্যা হলো, খুনি যদি খুন করতে আসে তাহলে দুটো চায়ের কাপ কেন? খুন করতে এসে কেউ তো আর চা খেতে বসবে না। রাখালের সমস্ত কথা শুনে আমি প্রশ্ন করলাম, আশেপাশে যে লোকজন রয়েছে তারা কেউ কিছু বলতে পারছে না? রাতের বেলা কোনো চিৎকার কিংবা কাউকেও বাড়িতে ঢুকতে তারা দেখেনি? আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো খানিকটা দূরে, তবে তাদের আমি প্রশ্ন করেছিলাম, তারা রাতের বেলা ওই বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি। কিংবা এমনটাও হতে পারে যে খুনি যখন ঢুকেছে তখন তারা কেউ জেগেই ছিল না। খুনি যে ও বাড়ির ওপর নজর রাখতো সে ব্যাপারটা নিশ্চিত, কারণ না হলে ফাঁকা বাড়িতে এসে খুন করতো না। তবে মৃতদেহের সাথে খুনির কোনো না কোনো একটা সম্পর্ক তো আছেই, সেটা শত্রুরই হোক কিংবা অন্য কিছু। তুমি কি একবার যাবে ও বাড়িতে? ও বাড়িতে সবার সঙ্গে কথা বলে যদি কিছু খুঁজে বের করতে পারো। রাখাল আমায় প্রশ্ন করে চলে, তবে আমি তখন সেটা নিয়ে ভাবছিলাম না। আমি ভাবছিলাম চায়ের কাপগুলো নিয়ে আর পুতুলটাকে নিয়ে। পুতুলের গায়ে রক্ত লাগিয়ে দেওয়াটা তো নেহাত সামান্য কোনো ব্যাপার নয়, আর তার থেকেও আশ্চর্য ওই চায়ের কাপ দুটো। চায়ের কাপে নিশ্চয়ই খুনির হাতের ছাপ থাকবে। তাই বললাম, আচ্ছা, চায়ের কাপ দুটোতেই খুনির হাতের ছাপ পাওয়া গেল তো যেতে পারে, সেগুলো একটু পরীক্ষা করে দেখলে হতো না? চায়ের কাপের অনেকেরই হাতের ছাপ থাকতে পারে ব্যোমকেশদা, তবে আমরা তবুও চেষ্টা করছি। কিন্তু যে কটা হাতের ছাপ পাওয়া গেছে সেগুলো অতি সামান্য, তার থেকে কিছু খুঁজে বার করা সম্ভব নয়। আসলে কেউ হয়তো চায়ের কাপের গায়ে ছাপগুলি মুছে ফেলার চেষ্টা করেছিল, তাই একটা চায়ের কাপে আমরা ওই ভদ্রলোকের হাতের ছাপ পেলেও অন্য চায়ের কাপে তেমন কোনো হাতের ছাপ খুঁজে পাইনি।
অর্থাৎ কাজটা অনেক ভেবেচিন্তে করা। একটা গোটা রাত সময় পেয়েছিল নিজের সমস্ত প্রমাণ লুকিয়ে ফেলার জন্য। তাহলে রক্তটা একা একা পুতুলের গায়ে লাগতে পারে না, নিশ্চয়ই সেই লাগিয়েছে। যদি খুন করতে গিয়ে লাগতো তাহলে নিশ্চয়ই সেটা সরিয়ে ফেলতো। তারপরও কিছু পাওনি বলছো? না ব্যোমকেশ দা, মার্ডার ওয়েপন খুঁজে পাইনি, তবে মনে হয় খুনি সেটা সঙ্গে নিয়ে চলে গেছে। আমি রাখালের সমস্ত কথায় মন দিয়ে শুনছিলাম। কেসটা বড় অদ্ভুত বলে মনে হচ্ছিল অজিত। এমন একটা কাজ যদি কেউ করে তাহলে তাকে ধরতে পারাটা খুব একটা সহজ ব্যাপার নয়। এমনকি তাকে কেউ দেখেনি, তার ওপর ওই ভদ্রলোকের কোনো শত্রু আছে বলে তার বাড়ির লোক বলতে পারছে না, খুনির হাতে ছাপও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা কেসে অপরাধীকে ধরবো কি করে সেটাই ভেবে চলেছিলাম। তখন রাখাল আরেকবার বলল, একবার যাবে ব্যোমকেশ দা ও বাড়িতে? ওদের সাথে কথা বললে যদি তুমি কিছু বুঝতে পারো, আর তার সাথে খুনের জায়গাটাও তুমি ভালো করে দেখে আসতে পারবে। রাখালের কথায় আমি আপত্তি করলাম না। আমি বুঝতে পারছিলাম আমার সেখানে যাওয়াটা দরকার, না হলে এখানে বসে বসে ওই ব্যাপারে কিছুই করতে পারবো না। তাই আর সময় নষ্ট না করে পুটিরামকে বলে রাখালের সাথে বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ এক টানা কথা বলে থামতেই বৌঠান প্রশ্ন করল, আচ্ছা, যে ভদ্রলোক খুন হয়েছিল তার বাড়িতে তুমি বলছো সেদিন কেউ ছিল না, কিন্তু যে কাজের লোকটির কথা বলছো সেই কাজের লোকটি বাড়িতে থাকতো নাকি রাতে চলে যেত? কাজের লোকটা দিনে বাড়িতে থাকলেও সন্ধেবেলা চলে যেত। তার বাড়ি কাছেই ছিল, পরের দিন সকালে সে আবার আসতো। সবাই কোনো একটা কাজে সেদিন বাইরে গিয়েছিল, তখন কাজের লোকটি সে বাড়িতেই ছিল। তারপর সন্ধে পর্যন্ত সে তার কাজকর্ম করে চলে যায়। পরদিন সকালে এসে দরজা খুলতে গিয়ে দেখে দরজা খোলা। আসলে সে সকাল সকালই চলে আসে, তখনও ওই ভদ্রলোক সাধারণত ঘুম থেকে ওঠেন না। ভদ্রলোক নাকি বেশ রাত জেগে তার কাজকর্ম করেন। তার কোনো একটা ব্যবসা রয়েছে কলকাতা শহরে, আর তার এই অভ্যেস অনেক দিনের হলেও এই ভদ্রলোক কাজের লোকের ডাক শুনে ঘুম থেকে উঠে যায়, কিন্তু সেদিন তিনি ওঠেননি। তাই কাজের লোকটির ব্যাপারটা দেখে বড় অদ্ভুত লেগেছিল। সে যখন দরজা খুলল তখন সে মৃতদেহটা দেখতে পায় আর ভয় পেয়ে আশেপাশের লোকজনকে ডাকতে থাকে। তার কথায় সত্যি বলতে গেলে তার চেঁচামেচিতে আশেপাশে সবাই ছুটে আসে। তারপর এই বীভৎস ব্যাপার দেখে তাদের মধ্যে কারোর কথায় কাজের লোকটি নিজেই ও বাড়ির টেলিফোন থেকে পুলিশকে টেলিফোন করে। তারপরেই রাখাল গিয়ে সেখানে পৌঁছায়। ব্যোমকেশের কথা শেষ হতেই আমি বললাম, খুন পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে ব্যোমকেশ, কিন্তু এই পুতুলের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। এমন একটা পুতুল ওখানে এলোই বা কী করে? তাহলে কি খুনি ওটা সঙ্গে করে নিয়ে এসেছিল নাকি? শুধু তুমি নও, সকলের প্রাথমিক ধারণা হয়েছিল যে আসলে ওই পুতুলটা যে খুন করেছে তার, সেটা সে হয়তো নিজের সঙ্গে করেই নিয়ে এসেছিল। আমি বুঝতে পারছিলাম যে ওই পুতুলটা দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে, এমন কিছু একটা যেটার সাথে পুতুলটার সম্পর্ক রয়েছে, কিন্তু তখনও পর্যন্ত আমি কিছুই বুঝতে পারিনি। এটা বুঝতে পারছিলাম এই কাজের পেছনে যে মোটিভটা রয়েছে সেটা ভদ্রলোকের বাড়ির কেউ জানে না। সেইটাই আমায় খুঁজে বার করতে হবে, আর তাহলে খুনিকে খুঁজে বার করাটা সহজ হয়ে যাবে। কারণ এভাবে তো আর খুনিকে ধরা যাবে না, তাকে ধরতে হবে কোনো একটা অনুমানের ভিত্তিতে। আর সেই মুহূর্তে আমার কাছে কোনো সূত্র ছিল না। তাই রাখালের কথায় আর সময় নষ্ট না করে আমি সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যদিও 3টে দিন কেটে গেছে, তবুও যদি কিছু একটা খুঁজে পাওয়া যায় এমন ভেবেই আমি বেরিয়ে পড়েছিলাম। তাহলে ও বাড়িতে গিয়ে কি কোনো সূত্র খুঁজে পেলে যেটা থেকে এ কেসের তদন্ত শুরু করা যায়? সেটা খোঁজার জন্যেই আমরা ওই ভদ্রলোকের বাড়িতে যাচ্ছিলাম। তবে পথে যেতে যেতে আমার হঠাৎ একটা কথা মনে পড়ায় আমি রাখালকে বললাম, রাখাল, একটা কথা বলো তো আমায়। যে ভদ্রলোক খুন হয়েছেন তিনি নিজে কি রান্না করতে পারতেন? মানে চা করতে পারতেন? না মানে ওই কথাটা তো জিজ্ঞেস করা হয়নি ব্যোমকেশ দা, কেন বলো তো? আমি চায়ের কাপ দুটোর কথা ভাবছি। এত রাতে 2 কাপ চা কেউ না কেউ তো তৈরি করে দিয়েছিল, আর যেই তৈরি করে দিয়ে থাকুক তাকে অন্তত চা করাটা জানতে হবে। এবার এই ভদ্রলোক নিজে চা করতে পারতেন কিনা সেটা জানা দরকার, না হলে সেই কাজটা করেছিল খুনি নিজে। কিন্তু রাখাল, খুনি নিজে এসে চা করে খাইয়ে তারপর খুন করেছে, এই ব্যাপারটা কিন্তু আমার মাথায় কিছুতেই ঢুকছে না।
আমার কথাটা বোধহয় রাখাল কিছুটা বুঝতে পেরেছিল, তাই সে আর আমায় অযথা প্রশ্ন না করে কি যেন ভাবতে লাগলো। আমরা সে বাড়িতে গিয়ে পৌঁছালাম। ভদ্রলোকের নাম সমীরণ হালদার। ভদ্রলোকের স্ত্রী আর তার একটি ছেলে রয়েছে। আমরা যখন পৌঁছালাম তখন বুঝতে পারলাম এই ভদ্র মহিলা আর ছেলেদের সাথে রাখালের এর আগেও কথা হয়েছে। তাকে দেখেই ভদ্রমহিলা এগিয়ে এসে বললেন, ইন্সপেক্টর বাবু, আমার স্বামীর খুনটা কে করেছে সে ব্যাপারে কিছু জানা গেছে? না শর্মিলা দেবী, আসলে পুলিশ এ ব্যাপারে তেমন কিছু করতে পারেনি এখন পর্যন্ত। তাই কেসটার তদন্ত করার জন্য আমি ব্যোমকেশ বক্সিকে নিয়ে এসেছি। যদিও ব্যোমকেশদা পুলিশের হয়ে তদন্ত করবে, তবু আপনাদের দিক থেকে একটা সম্মতি থাকা দরকার। শর্মিলা দেবী আমার দিকে তাকালেন, তারপর বললেন, ব্যোমকেশ বক্সী মানে এই শহরে সেই চুরির তদন্তটা যে ভদ্রলোক করেছিলেন, ইনি কি সেই গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? তুমি তো জানো অজিত, গোয়েন্দা শব্দটা আমার একদম ভালো লাগে না। ডিটেকটিভ শব্দটা তো তার থেকেও খারাপ। তাই ভালো লাগার জন্য আর আমার পেশার সাথে মিল থাকবে এমন একটা শব্দ আমি নিজেই বেছে নিয়েছি, সত্যান্বেষী। তাই যখন আমায় কেউ গোয়েন্দা কিংবা ডিটেকটিভ বলে তখন আমি আর চুপ করে থাকতে পারি না। তাই বললাম, ক্ষমা করবেন শর্মিলা দেবী, আমি আসলে গোয়েন্দা নই, আমি সামান্য সত্যান্বেষী মাত্র, সত্যের অনুসন্ধান করে থাকি। তবে আপনি ঠিকই বলেছেন, শহরের সেই হিরে চুরির তদন্তটা পুলিশের হয়ে আমি করেছিলাম। আমার কথার উত্তরে শর্মিলা দেবী কিছু বলার আগে সমীরণ বাবুর ছেলে সমর হালদার বলে উঠলেন, তার মানে আজ থেকে ব্যোমকেশ বক্সী আমার বাবার খুনের তদন্ত করবে? ব্যোমকেশবাবু, আমার বাবাকে যারা এইভাবে খুন করেছে তাদের আমি শাস্তি চাই। তাদের আপনাকে কিন্তু শাস্তি দিতেই হবে। সমরের বয়স অনেক কম, আমার থেকে অনেকটাই ছোট। তাই আমি তার দিকে তাকিয়ে বললাম, সমর, তুমি চিন্তা করো না। এই কেসটা আমি যখন হাতে নিয়েছি তখন তোমার বাবার খুনিকে আমি ঠিক খুঁজে বার করব। তবে তার জন্য তোমাদের আমায় কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। কি জানতে চান ব্যোমকেশবাবু? আপনি বলুন, আপনি বলুন, আমি আপনার সব কথার উত্তর দিচ্ছি। তোমার বাবা কি রান্না করতে পারতেন? এমন একটা প্রশ্ন বোধহয় শর্মিলা দেবী কিংবা সমর কেউই আশা করেনি। তারা ভেবেছিল আমি অন্য কিছু একটা জিজ্ঞেস করব। তাই একটু তারা হতভম্ব হয়ে গেল। তারপর সেই ভাবনা কাটিয়ে নিয়ে সমর বলে উঠল, আপনি এই প্রশ্নটা কেন করছেন সেটা আমি জানি না ব্যোমকেশবাবু, তবে আমার বাবা রান্না করতে পারতেন না। সত্যি কথা বলতে কি, বাবা আগুনকে খুব ভয় পেতেন, তাই রান্নাঘরে খুব একটা যেতেন না। রান্না করা তো দূর, সামান্য চা পর্যন্ত আমার বাবা করতে পারতো না। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আগুন দেখলে উনি একটু ভয় পেতেন। আসলে ছোটবেলা থেকে ওনার এই ব্যাপারটাই ছিল। আমরা সকলেই ভালোভাবে জানতাম, তাই তাকে রান্নাঘরে কখনো আমরা যেতে দিতাম না। বুঝতেই পারছেন, এমন অনেক ব্যাপার অনেকের মধ্যে থেকে যায়, তাই সেটা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। সেটা ঠিক আছে, তবে যদি তিনি চা করতে না পারতেন তাহলে সেদিন রাতে চা করেছিল কে? খুনি। এ বাড়িতে এসে চা করে খাওয়াবে, তারপরে খুন করবে? এই ব্যাপারটা মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে না? কিন্তু ব্যোমকেশদা, সমীরণবাবু যখন চা করতে পারেন না, তাহলে নিশ্চয়ই অন্য কেউ চাটা করেছে। আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হয়, মানে এমনটা কেউ করতে পারে বলে? না ব্যোমকেশ বাবু, আমরা তো কারোর কথা বলতে পারবো না। তবে ওর একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা খুব একটা খারাপ চলছিল না। তাই সে কারণে যদি তার কোনো শত্রু হয় তাহলে সে ব্যাপারটা আমি জানি না। কিসের ব্যবসা ছিল সমীরণ বাবুর? বাবার পাটের ব্যবসা করত। আমার সাথে মাঝে মাঝে এ বিষয়ে কথা বলতো, কারণ বাবা চাইতো ভবিষ্যতে আমি নিজে এই ব্যবসাটা দেখি। তাই বাবার পাট কোথা থেকে আনছে, কোথায় যেত, এছাড়া টাকা পয়সার সমস্ত ব্যাপার নিয়ে আমার সঙ্গে কথা বলতো। এ ব্যাপারটা আমি জানি ব্যোমকেশবাবু। তাহলে তো তুমি এটাও বলতে পারবে কাদের সাথে সমীরণ বাবুর ব্যবসা চলতো, আর সমীরণ বাবুর এই ব্যবসায় প্রতিদ্বন্দ্বী কারা ছিল, সেটা সম্পর্কে একটা ধারণা তোমার থাকবে। সমর এরপর সমীরণ বাবুর ব্যবসার সম্পর্কে আরও কিছু কথাবার্তা বলল, তবে সেগুলো তোমাদের না বললেও চলবে। একটা সময় আমি বুঝতে পারছিলাম সামান্য দুজনকে সন্দেহ করা যেতে পারে, তারা সমীরণ বাবুর মতো একই ব্যবসা করতেন।
তবে এখানে একটা ব্যবসার সমস্যা রয়েছে। এখন তার পাটের ব্যবসা তোমরা জানো। শহরের একটা কারখানায় সমীরণবাবু বেশ কিছু পাট যোগান দিতেন। সমীরণবাবুর আগে সেই কারখানায় পাটের যোগান দিতেন অন্য এক ভদ্রলোক। তবে সমীরণবাবু তার থেকেও কম টাকায় পাটের যোগান দিতেন বলে সমস্ত কাজটাই সেই কারখানার মালিক সমীরণবাবুকে দিয়ে দেয়। এতে যে সেই ভদ্রলোক ক্ষুব্ধ হবেন সেটাই কিন্তু স্বাভাবিক। সমর যতটা জানতো তার কাছ থেকে আরও একজন ভদ্রলোকের ব্যাপারে সামান্য কিছু খোঁজখবর নিয়ে নিলাম। মনে মনে ভেবে রাখলাম এদের দুজনের সাথে একবার দেখা করতে হবে। কিন্তু অজিত, একটা কথা মনে রাখবে, ব্যবসায়ী লোকেরা কখনোই ছোটোখাটো সমস্যায় জড়িয়ে পড়তে চায় না। একটা কারখানা তাদের হাত থেকে চলে গেছে বলে যে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় এমনটা কিন্তু নয়। তারা ঠিক অন্য একটা রাস্তা খুঁজে নেবে। তবে এই সমস্ত আইনের ঝামেলা কিংবা খুনের ঝামেলায় জড়িয়ে পড়লে ব্যবসা তো বন্ধ হবেই, তারপর খুনের দোষে জেল হাজত শাস্তি সমস্তই হবে। এইসব থেকে তারা দূরে থাকে। তবে এই সমস্ত ব্যাপার আমি আরও পরে জানতে পেরেছিলাম। সমরের সাথে কথা শেষ করে আমি শর্মিলা দেবীকে বললাম, শর্মিলা দেবী, আপনি আপনার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার দিন সকালে কিংবা তার আগে সমীরণবাবুর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মানে এমন কিছু যেটা এর আগে দেখা যায়নি? না ব্যোমকেশবাবু, উনি তো স্বাভাবিকই ছিলেন, তেমন কিছু মনে হয়নি। আর ব্যবসা নিয়েও যে কোনো সমস্যা চলছে সেটাও মনে হয়নি। তেমন হলে তিনি অবশ্যই সমরকে এই ব্যাপারটা জানাতেন। ব্যোমকেশদা, এ বাড়ির কাজের লোকটির সাথে তুমি কি কথা বলতে চাও? এতক্ষণ ধরে কিন্তু কাজের লোকটার কথা আমার একেবারেই মনে হয়নি। রাখালের এই কথা বলার সাথে সাথেই আমি বললাম, কাজের লোকটাকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল শর্মিলা দেবী? ওর শরীরটা সামান্য খারাপ হয়েছে। কাল এসেছিল, এসে বলে গেছে দুদিন আসবে না। আমিও কিছু বলিনি। প্রায় বছর 4 আমাদের এখানে কাজ করছে, এমনটা কখনো করেনি। তাই মনে হলো মিথ্যে কথা বলছে না, তাই আমি ছুটি দিয়ে দিয়েছি। আর বুঝতেই পারছেন, এই সমস্ত কিছুর মধ্যে তাকে নিয়ে অতটা মাথা ঘামাতেও চাইছি না। আপনার কাজের লোকটার বাড়ির ঠিকানাটা একবার আমায় দিন, আর আমার টেলিফোন নাম্বারটা আপনাদের দিয়ে যাচ্ছি। একটা খাতা পেন। আমার কথায় সমর উঠে গিয়ে খাতা পেন নিয়ে এলো। আমি আমার বাড়ির ঠিকানা এমনকি টেলিফোন নাম্বার তাদের দিয়ে এলাম। তারপর তাদের কাছ থেকে কাজের লোকটির ঠিকানা জেনে নিয়ে বেরিয়ে এলাম। বারবার বলে দিলাম কোনো কিছু একটা মনে পড়লে যেন আমায় জানায়। বাইরে বেরিয়ে এসে রাখাল বলল, ব্যোমকেশদা, কিছু বুঝতে পারলে? ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা হওয়ার সম্ভাবনা কম রাখাল। ব্যবসায়ী মানুষেরাই সমস্যা খুব একটা করে না, শুধু শুধু ঝামেলায় জড়িয়ে পড়তে চাইবে না। ব্যাপারটা অন্য কোথাও রয়েছে, অন্তত আমার তো তাই মনে হচ্ছে। তবুও এই দুজন ভদ্রলোকের সাথে একবার কথা বলতে হবে। আর তাছাড়া কাজের লোকটার সাথেও কথা বলা দরকার। ঠিকানাটা তো রয়েছেই, একবার চলো না কাজের লোকটার সাথে দেখা করেই আসি। ব্যোমকেশ থামতেই বৌঠান বলে উঠল, তুমি তো প্রত্যেকটা কেসের ক্ষেত্রে সবাইকে সন্দেহের তালিকায় রাখো, তাহলে এই দুজনকে বাদ দিলে কেন? আমি ওদের দুজনকে বাদ দিইনি, তবে তাদের প্রতি আমার সন্দেহ খানিকটা কমে এসেছিল। তার কারণ ওই পুতুলটা, এবং আরও একটা কারণ আছে, সেটা হলো ওই চায়ের ব্যাপারটা। সমীরণ হালদার একজন ব্যবসায়ী মানুষ, আর সেই দুজনও তেমনই ব্যবসায়ী মানুষ। তারা যদি কোনো কারণে এই কাজটা করতে চায় তাহলে তারা অন্য কোনো লোক দিয়ে করাবে, তারা নিজেরা কিন্তু করবে না। তাদের টাকার অভাব নেই, এই কথাটা মনে রাখতে হবে। এই সমস্ত কাজ টাকা দিয়ে লোক লাগিয়ে করবে। তবে সেই লোক হঠাৎ করে সমীরণ হালদারকে চা বানিয়ে খাইয়ে তারপর খুন করতে যাবে কেন? আর সবথেকে বড় ব্যাপারটা হলো, আশেপাশের বাড়িগুলো দূরে হলেও খুব একটা দূরে কিন্তু নয়। রাতের বেলা একজন প্রাণ ভরে চিৎকার করলে সেই চিৎকার তাদের পর্যন্ত পৌঁছে যাবে। খুনি যদি অচেনা হয় তাহলে সমীরণবাবু প্রথমেই তাকে বাড়িতে ঢুকতে দিতেন না অত রাতে, তার মানে খুনি তার চেনা। এই একই যুক্তিতে ওই দুজনকে অপরাধী বলে যেমন মনে করা যায়, তেমন তাদেরকে সন্দেহের তালিকা থেকে একটু নামিয়েও রাখা যায়। ব্যাপারটা পুরোটাই কিন্তু অনুমানের ওপরে, আমি আগেই বলেছি। আমার কেমন যেন মনে হচ্ছিল এরা কাজটা করতে পারে না, তবুও তদন্তের খাতিরে তাদের সাথে কথা বলতে হয়েছিল। সেদিনের মতো রাখালকে বিদায় জানিয়ে আমি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে বসে কেসটার ব্যাপারে ভাবতে লাগলাম, কিন্তু যতই ভাবছি ততই কেমন যেন কেসটার চট পাকিয়ে যাচ্ছিল।
তবে আমার কেমন যেন মনে হচ্ছিল ওই পুতুলটার আর ওই চায়ের দুটো কাপ এই কেসে কোনো না কোনো একটা সূত্র ছেড়ে যাচ্ছে, যেটা আমি ধরতে পারছি না। আমার কাছে সেই দুজন ভদ্রলোকের ঠিকানা ছিল, তাই পরদিন সকালে আমি একাই তাদের মধ্যে একজনের সাথে দেখা করলাম। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর বোঝা গেল সমীরণ হালদার তাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু সেই কারণে তিনি খুন করবেন এমন কোনো কারণ অন্তত তার দিক থেকে নেই। তিনি এটাও বললেন যে, দেখুন, ব্যবসায় তো একটু ওঠানামা হবেই। একজন কেউ এগিয়ে যাবে তো একজন কেউ পিছিয়ে যাবে, কিন্তু তাই বলে একজনকে খুন করার মতো হিম্মত আমার নেই ব্যোমকেশবাবু। তোমরা জানো, মানুষের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেই সামান্য অনুমান করা যায় যে মানুষটা মিথ্যে বলছে না সত্যি বলছে। এই লোকটা মিথ্যে বলছে সেটা আমার মনে হলো না। তখন আরেকটি ভদ্রলোকের সাথে দেখা করবার জন্য বেরিয়ে পড়লাম, যে ভদ্রলোকের সাথে সমীরণবাবুর বেশি শত্রুতা থাকার কথা। তার অফিসে গিয়ে যখন পৌঁছালাম তখন প্রথমে দারোয়ান আমায় ঢুকতেই দিতে চায়নি। তারপর যখন আমি বললাম সমীরণ হালদারের খুনে তদন্তটা আমি করছি পুলিশের হয়ে, এরপর যদি প্রয়োজন হয় তাহলে আমায় পুলিশ নিয়ে আসতে হবে, তখন দারোয়ান ব্যাপারটা মন দিয়ে শুনল। তারপর অফিস ঘরে গিয়ে বোধহয় সেই ভদ্রলোকের সাথে কথা বলে সে আমায় ঢুকতে দিল। আমি ভদ্রলোকের ঘরে উল্টো দিকে চেয়ারে বসে রয়েছি। সবটা সেই ভদ্রলোককে বলা হয়ে গেছে। তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমরা ব্যবসা করে খাই। সমীরণবাবু আমার থেকে কম টাকায় পাট ওই কলকারখানায় দিচ্ছে। তাতে আমার একটু খারাপ লেগেছিল প্রথমে, কারণ আমার হাত থেকে এত বড় একটা কাজ বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে কাজের লোকসান আমি পুষিয়ে নিয়েছি। অন্য একটা কারখানায় নতুন করে পাট দেওয়ার কাজ শুরু করেছি, তাই তার সাথে আমার শত্রুতা এখন আর নেই। তবে হ্যাঁ, আমার একটু রাগ হয়েছিল প্রথমে, পরে বুঝতে পারলাম এসব করে কি হবে। সেও ব্যবসা করতে এসেছে আর আমিও ব্যবসা করছি। তার মানে আপনি বলছেন এসব ব্যাপারে আপনি কিছুই জানেন না, কিন্তু পরে যদি প্রমাণিত হয় যাদববাবু যে আপনি এসবের পেছনে রয়েছেন, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। আমাকে ভয় দেখাচ্ছেন ব্যোমকেশবাবু? আমায় ভয় দেখিয়ে লাভ নেই। ওসব থানা পুলিশ আমি টাকা দিয়ে কিনে নিতে পারি, কিন্তু আপনাকে মিথ্যে বলবো না, এসব আমি কিছুই জানি না। এই আপনার কাছ থেকে জানতে পারলাম যে সমীরণবাবু আর বেঁচে নেই। ব্যবসার জন্য সে আমার শত্রু হতে পারে, কিন্তু আমিও মানুষ, সেও মানুষ। একটা মানুষের ক্ষতি করতে চাইলে করাই যায়, কিন্তু তাকে প্রাণে মেরে ফেলাটা তো ঠিক কাজ নয়। আপনাকে আমি চিনি ব্যোমকেশবাবু, আপনি একজন গোয়েন্দা, সেটাও জানি। এর আগে আপনি বেশ কিছু কেস পুলিশের হয়ে কাজ করেছেন। আপনাকে আমি সম্মান করি ব্যোমকেশবাবু, কিন্তু সত্যি বলছি আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। সামান্য ভুল করলেন যাদববাবু, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র। তবে আপনি যখন বলছেন আপনি এ ব্যাপারে কিছুই জানেন না, তখন আমি সেটাই মেনে নিচ্ছি। তবে পরে যদি প্রমাণিত হয় আপনি এসবের মধ্যে রয়েছেন, তখন কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না, এটা আমি বলে রাখলাম। অজিত, ভদ্রলোকের মুখে একটা হাসি লেগেই আছে। ব্যবসায়ী মানুষদের বোধহয় এটাই নীতি। তিনি আমার সামনে হাত জোর করে বললেন, আপনি আমাকে দুটো কড়া কড়া কথা শোনাবেন বলে আমি আপনার ওপর রেগে যাব না ব্যোমকেশবাবু। আপনি আপনার কাজ করছেন আর আমি আমার কাজ। এখনও বলছি, আমি কিন্তু এ ব্যাপারে কিছুই জানি না। আমি যদি এটাও জানতে পারতাম সমীরণবাবুকে কেউ কেন মারতে চাইছে, তাহলে আমি সেটা আটকাতে চাইতাম। সমীরণবাবু আর আমি তো একই রাস্তার মানুষ, তাই না? সেখান থেকেও আমায় ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো, কিছুই পেলাম না। তবে সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার কাছে সমরের টেলিফোন এলো। টেলিফোনটা ধরতেই সে যা বলল তা শুনে আমি একটা আশার আলো দেখতে পেলাম। বেশ কয়েক বছর আগে সমীরণবাবু একদিন ভাড়ার গাড়ি করে কোথাও একটা যাচ্ছিলেন। সেই সময় রাস্তার উল্টো দিক থেকে রাস্তা পার হওয়া এক ভদ্রলোক আর তার একটি ছোট্ট মেয়ে হেঁটে আসছিল। ভাড়ার গাড়ির দারোয়ানের ভুল হোক কিংবা সেই বাচ্চা মেয়েটির হঠাৎ করে দৌড়ে আসার কারণেই হোক, একটা দুর্ঘটনা ঘটে যায়। বাচ্চা মেয়েটি গাড়ির ধাক্কা খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার একপাশে পড়ে থাকে। সমীরণবাবু তিনি গাড়োয়ানকে গাড়ি দাঁড় করাতে বলেছিলেন, বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু গাড়োয়ান ভয় পেয়ে গাড়ি তাড়াতাড়ি ছুটিয়ে দেয়। আর তাড়াতাড়ি গাড়ি ছুটতে গিয়ে ওদের গাড়িটা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটা গাছে। ঘটনাস্থলে গাড়ির গাড়োয়ান মারা যায় এবং সমীরণবাবুকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে আর কিছুই জানা যায়নি।
তবে পরে সমীরণবাবু জানতে পেরেছিলেন সেই বাচ্চা মেয়েটাও নাকি মারা গেছে। এই ঘটনাটা সমরের হঠাৎ করে মনে পড়ে যাওয়ায় সে আমায় জানায়। তবে এটাতে আমার কোনো সাহায্য হবে কিনা সে জানে না, তবুও তার মনে পড়েছিল তাই সে আমায় বলেছে। তবে তার কথা শুনতে শুনতে আমার কেমন জানি বারবার সেই পুতুলটার কথা মনে পড়ে যাচ্ছিল। তাই সমরের সাথে কথা বলা শেষ করে আমি থানায় রাখালকে টেলিফোন করে বললাম, আচ্ছা রাখাল, মৃতদেহের পাশে যে পুতুলটা পাওয়া গিয়েছিল সেটা কি নতুন কোনো পুতুল নাকি বেশ পুরনো? রাখাল কিছুটা চুপ করে রইল, তারপর অপর প্রান্ত থেকে বলল, ব্যোমকেশদা, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, পুতুলটা কিন্তু বেশ পুরনো। দেখে মনে হয় প্রায় 4-5 বছর পুরনো তো হবেই। এখানে ওখানে তুলো বেরিয়ে এসেছিল, চামড়াটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এমন একটা পুতুলকেও অনেকদিন যত্ন করে রেখে দিলে যেমন হয় তেমনি। কিন্তু এ কথাটা কেন জিজ্ঞেস করছো বলো তো ব্যোমকেশদা? আমি তার কথা উত্তর দিলাম না, তার বদলে বললাম, একটা কাজ করো রাখাল, কাল সকালে একবার আমার বাড়িতে এসো। সমীরণ হালদারের বাড়ির সেই কাজের লোকটির সাথে একবার কথা বলতে হবে। এরপরে আমি ছোট্ট একটা কাজ করেছিলাম, সেই কাজটা না করলে হয়তো এত কিছু আমি জানতে পারতাম না, আর আমার সন্দেহটা ঠিক পথে এগিয়ে যেত না। পরদিন বেশ সকালেই রাখাল আমার বাড়িতে এসে পৌঁছলো। তখন আমরা সোজা গিয়ে পৌঁছালাম সেই কাজের লোকটির বাড়িতে। কাজের লোকটির বাড়িটা খুব একটা বড় নয়, ছোট্ট দুটো ঘর। আমরা দরজায় কড়া নাড়তেই ঘরের ভেতর থেকে সেই কাজের লোকটি নিজেই বেরিয়ে এসে দরজা খুলল। তারপর রাখালকে আর আমাকে দেখে বলল, এ কি ইন্সপেক্টর বাবু, আপনি এখানে? কি হয়েছে বলুন তো? এখানে তোমাদের একটা কথা বলে রাখা দরকার। কাজের লোকেদের কথাবার্তা, চালচলন কিংবা হাবভাব কিন্তু একটু অন্য ধরনের হয়। একে দেখে কিন্তু তেমন কিছু মনে হলো না। তার কথা শুনে এবং আচার আচরণ বেশ শিক্ষিত এবং মার্জিত বলেই মনে হলো। তার ঘরের ভেতরটাও বেশ সাজানো গোছানোই ছিল। একজন কাজের লোকের পক্ষে যেমনটা হওয়া সম্ভব নয়। যাই হোক, সদাশিবের কথার উত্তরে রাখাল বলল, তোমার সাথে ব্যোমকেশদা একটু কথা বলবে, ওই সমীরণবাবুর খুনের ব্যাপারে। আমি তো যা জানি তার সব কথাই বলেছি ইন্সপেক্টর বাবু, আর নতুন করে কোনো কিছুই তো আমার জানা নেই। তুমি বেশ ভালো চা করতে পারো, তাই না? আমার প্রশ্নে সদাশিব কেমন যেন একটু চমকে উঠল, তারপর বলল, ও বাড়িতে তো আমি সমস্ত কাজই করি ব্যোমকেশবাবু, চাও করতে হয়, সেটাও আমি করতে পারি। একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম, সদাশিব কিন্তু আমাদের ঘরের ভেতরে ঢোকার জন্য একবারও বলল না। তাই আমি নিজেই বললাম, সদাশিব, তোমার ঘরে বসে কথা বললে ভালো হতো না? বাইরে দাঁড়িয়ে থাকতে খুব একটা ভালো লাগছে না। কথাটা বলার সাথে সাথেই বুঝতে পারলাম সদাশিবের মুখটা কেমন যেন একটু থমথমে হয়ে গেল। তারপর সে নিজের মুখের ভাব বদলে নিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা। আসলে ঘরটা একটু আগোছালো রয়েছে, আপনার একটু দাঁড়ান, আমি ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর ঘরে এসে বসুন। আমাদের ঘরের বাইরে দাঁড় করিয়ে ভেতরের দিকে যেতে যেতে হঠাৎ করেই সদাশিব মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। তারপর স্পষ্ট ছিটকিনি তুলে দেওয়ার শব্দ শুনতে পেলাম। রাখাল একবার আমার দিকে তাকিয়ে তড়িৎ গতিতে দরজার ওপর একটা ধাক্কা দিল, তারপর বলল, সদাশিব, সদাশিব, দরজা খোলো, দরজা খোলো সদাশিব। ভেতর থেকে কিন্তু দরজা খোলার কোনো লক্ষণ দেখতে পেলাম না। আমরা ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম। বাড়িটার পেছনের দিক থেকে একটা ফাঁকা জায়গা শুরু হয়েছে, তারপর ছোট্ট একটা গলি। সেই গলিটা গিয়ে মিশেছে সামনের বড় রাস্তায়। একটু পরেই দেখতে পেলাম সেই ছোট্ট গলি থেকে একজন দৌড়ে বড় রাস্তার দিকে চলে যাচ্ছে। ব্যাপারটা দেখে আমরা আর অপেক্ষা করলাম না, লোকটার দিকে আমরাও দৌড়তে লাগলাম। এভাবে বেশ কিছুটা দৌড়ে গিয়েছি, তখন লোকটাকে স্পষ্টভাবে দেখা গেল। রাখাল চিৎকার করে উঠল, দাঁড়াও, দাঁড়াও বলছি, না হলে কিন্তু আমি গুলি চালাবো। রাখালের কথা শুনে লোকটা দাঁড়াচ্ছে না দেখে রাখাল বাধ্য হয়ে লোকটার পা লক্ষ্য করে গুলি করল। রাখালের লক্ষ্য অভ্যর্থ, সেটা আমি এর আগে অনেকবার দেখেছি। চরম বিপদের মুহূর্তেও রাখালের হাতের বন্দুক তার লক্ষ্যভেদ করে না, আর আজও সেটা হলো না। লোকটার পায়ে গুলি লাগাতে সে রাস্তার উপরে বসে পড়ল। আমরা দৌড়ে তার কাছে যেতেই লোকটাকে দেখতে পেলাম। তার পরনে একটা ধুতি, গায়ের ওপর একটা সাদা রঙের পাজামা।
লোকটা দুটো হাত দিয়ে পা চেপে ধরে যন্ত্রণায় রাস্তার ওপরে বসে পড়েছিল। আমি তার সামনে গিয়ে বললাম, বড্ড কাঁচা কাজ হয়ে গেল, তাই না? গোবিন্দনারায়ণ বাবু, আপনার উচিত ছিল খুনটা হওয়ার পরেই এখান থেকে গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সেটা আপনি করলেন না, আর সেই কারণেই ধরা পড়ে গেলেন। লোকটা বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আপনি আমার নাম জানলেন কি করে? কাল সন্ধেবেলা সমীরবাবুর ছেলে সমর আমায় সেই ব্যাপারটা জানায়, যেটা আপনার সাথে ঘটেছিল। তবে এখানে সমীরণবাবুর দোষ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু সে যদি অন্যায় কাজ করেও থাকে সেক্ষেত্রে আপনি আইন হাতে তুলে নিয়ে ভালো কাজ করেননি। আমার চোখের সামনে আমার মেয়েটা ছটফট করছিল। আমি আমি কতবার গাড়িটাকে দাঁড়াতে বললাম, কিন্তু কিন্তু সে দাঁড়ালো না। গাড়িটা সেদিন যদি দাঁড়াতো তাহলে আমার মেয়েটা মরতো না। তবে গাড়ির চালকের শাস্তি হয়েছে। একটা গাছে ধাক্কা দিয়ে সে সেইখানেই মরেছে। কিন্তু ওই লোকটা শাস্তি হয়নি। ওই লোকটার জন্যই তো, হ্যাঁ ওই লোকটার জন্যই, ওই লোকটাই তো গাড়োয়ানকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলছিল। একটা কাজ করো, এক্ষুনি যাও, গিয়ে দেখো সদাশিবকে পাওয়া যায় নাকি। এই সমস্ত কিছুর মধ্যে সে নিজেও জড়িত রয়েছে। আর তুমি বলো, এর মধ্যে সদাশিবের ভূমিকাটা কি? আমি গ্রাম থেকে শহরে যখন এসেছিলাম তখন সদাশিব এখানে আসেনি। সে এসেছিল আরো অনেক পরে। আমার মেয়েটা ওভাবে মারা যাওয়ার পরে আমি কলকাতা ছেড়ে যাইনি। আমি ওই লোকটাকে খুঁজছিলাম, ওকে খুঁজে বারও করেছিলাম। তারপরে এখানেই থেকে গেছি। আমি মনে মনে ঠিক করেছিলাম আমি আবার ফিরে আসব, আর ফিরে এসে ওকে আমি নিজের হাতে খুন করব। সেদিন আমার মেয়েটার হাতে একটা পুতুল ছিল, জানেন, সেই পুতুলটা আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। পরে যখন কলকাতায় ফিরে আসি তখন সদাশিবের সাথে আমার দেখা হয়। ওর সাথে কথা বলতে বলতে জানতে পারি ও একটা বাড়িতে কাজ করে, আর সেই বাড়িতে আমায় যেদিনও দেখা করানোর জন্য নিয়ে যায় সেই দিনই আমি বুঝতে পারি আসলে এইটাই সেই বাড়ি, যেই বাড়ির লোকটাকে আমি খুন করার কথা ভেবে রেখেছি। তাই সেদিন আমিও আর বাড়িতে যাই না। পরে আমি সবটা সদাশিবকে খুলে বলি, কিন্তু সে কিছুই করতে চায় না। তারপর কি হলো? তারপর সদাশিব নিজেই আমায় জানায় সেদিন সকালে ওই বাড়ির সবাই নাকি কোথাও একটা গেছে। আমি বুঝতে পারি এইটাই মোক্ষম সুযোগ। এই সুযোগটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। তাই সদাশিব আর আমি মিলে ওই বাড়িতে যাই। সদাশিব ওই লোকটাকে বলে আমি এখানে কাজের জন্য এসেছি। এত রাতে আসার জন্য লোকটা একটু বিরক্ত হলেও আমার সাথে কথা বলে। তখন সদাশিব আমাদের জন্য চা করে আনে। চা খাওয়ার পরেই লোকটা কথা বলতে বলতে একবার পেছনের দিকে ঘুরেছে, আর ঠিক সেই সময় আমি ছুরি দিয়ে তার ঘাড়ের কাছে আঘাত করি। তখন সে মরেনি, আমার সাথে তার একটু ধস্তাধস্তি পর্যন্ত হয়। তারপর সুযোগ পেয়ে তাকে আমি খুন করি। তারপর সেখান থেকে আমরা দুজন চলে আসি। কিন্তু এই সমস্ত কিছুতে সদাশিব ভয় পেয়ে যায়। সে আমায় কিছুদিন তার বাড়িতে লুকিয়ে থাকতে বলে। আর এখানে লুকিয়ে থাকার আরো একটা কারণ ছিল। কথাটা বলেই গোবিন্দনারায়ণ বাবু পেটের কাছে জামাটা তুলে আমায় দেখায়। সেখানে একটা গভীর ক্ষত রয়েছে। আমি বললাম, ধস্তাধস্তির সময় তোমারও আঘাত লেগেছিল, আর সেই কারণে তুমি এখান থেকে গ্রামে ফিরে যেতে পারোনি, তাই না? গোবিন্দনারায়ণ আর কিছুই বলল না। রাখাল ততক্ষণে সদাশিবকে ডেকে এনেছে। সদাশিবের মুখ থমথমে, সে কিছুই বলছে না। তাদের দুজনকে নিয়ে থানায় পৌঁছে দিয়ে আমি বাড়িতে ফিরে আসি। রাখাল সমীরণবাবুর স্ত্রী শর্মিলা দেবীকে সমস্তটা জানিয়েছিল, তবে সে ব্যাপারে আমি আর কিছু জানতাম না, কারণ ততদিনে আমার হাতে আরও একটা নতুন কেস চলে এসেছিল। যাই হোক, প্রথমে আমার সন্দেহটা হয়েছিল ওই পুতুল আর চায়ের কাপ আমায় এই কেসে সাহায্য করতে পারে,
আর শেষে দেখা গিয়েছিল সেটাই হয়েছে। চায়ের কাপগুলো দেখে যখন জানতে পারলাম সমীরণবাবু চা করতে পারেন না, তখন আমার একবার কাজের লোকটিকে সন্দেহ হয়েছিল। কিন্তু সে 4 বছর ধরে এখানে কাজ করছে, তার কোনো মোটিভ থাকলে সে তো আগেই কাজটা করতে পারত। এতদিন দেরি করবে কেন? আর সমরের সাথে টেলিফোনে কথা বলার সময় আমি তার কাছ থেকে জানতে পেরেছিলাম সমীরণবাবু এর আগেও বাড়িতে একা ছিলেন বেশ কয়েকবার। তখন সদাশিবের কাছে সুযোগ ছিল, সেটা যখন সে করেনি তাহলে এর মধ্যে অন্য একটা ব্যাপার রয়েছে। যাই হোক, কেসটা এইভাবেই শেষ পর্যন্ত মিটে গিয়েছিল। ব্যোমকেশের কথা শেষ করতেই আমি কিছু একটা বলতে যাব, এমন সময় পুটিরাম এসে বলল, দাদা বাবু, একজন দেখা করতে এসেছে তোমার সাথে।